রক্তক্ষয়ী 22শে জুলাই আজ কঠোর অ্যাকশনে ফ্যাসিস্ট সরকার, মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি, বন্ধ হয় 4টি টিভির সম্প্রচার। রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত মুজাফফরকে কাল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ, আয়নাঘর পরিদর্শনে যাবেন 3 বিচারক। ইরানের পারমাণবিক স্থাপনায় শক্তিশালী হামলার পরিকল্পনা ট্রাম্পের, কঠোর হুঁশিয়ারি তেহরানের, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন সংবাদ শিরোনাম। আজ 22 জুলাই 2024 সালের এই দিনে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সরকারি চাকরিতে 93% মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন স্বৈর সরকার। তবে তাতেও থামেনি ইন্টারনেট বিচ্ছিন্ন অবরুদ্ধ বাংলাদেশের গণ অভ্যুত্থানমুখী আন্দোলন। এদিন স্বৈর সরকার বন্ধ করে দিয়েছিল বাংলা ভিশন সহ 4টি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 2024 সালের 22 জুলাই দেশ জুড়ে একটানা তৃতীয় দিনের মতো জারি ছিল কঠোর কারফিউ। 4 দিন ধরে সম্পূর্ণ বন্ধ দেশের ইন্টারনেট যোগাযোগ। অবস্থা বেগতিক দেখে কোটা সংস্কারে হাইকোর্টের রায় অনুসারে 93% মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বৈর সরকার। রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। ব্লক রেডে দেশের বিভিন্ন স্থান থেকে এদিন বিএনপি জামাতের নেতাকর্মী সহ প্রায় 1200 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যু হয় অন্তত আরও 5 জন বিক্ষোভকারীর। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মানুষের চোখ ছিল টিভিতে। জনতা যাতে সঠিক তথ্য না পায় সেজন্য স্বৈর সরকার এদিন দুপুর 2টার সংবাদের আগে দ্বিতীয়বারের মতো 30 মিনিট সম্প্রচার বন্ধ করে দেয় বাংলা ভিশন সহ আরও 3টি বেসরকারি চ্যানেলের। কারফিউর কারণে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। ব্যবসায়ীদের সাথে বৈঠকে আন্দোলন নিয়ন্ত্রণে আরও কঠোর অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন স্বৈরাচারী শেখ হাসিনা। বিএনপি জামাত এরা একসাথে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে 45 বছর পর গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরকে। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। বর্তমানে মুজাফফর সেনা তত্ত্বাবধানে আছেন। গতকাল নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, মুজাফফর ও মাসুদ একসঙ্গে ভারত ও বাংলাদেশে থেকেছেন। মাসুদ উদ্দিন 1-11 সঙ্গে জড়িত আর তার সাথে জড়িত মুজাফফর। ফলে বিভিন্ন অপরাধে তাদের পারস্পরিক যোগসাজশ নিয়ে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এছাড়া আয়নাঘর পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ হয়। অন্যদিকে শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের জন্য আরও 2-1 দিন সময় লাগবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে ইব্রাহিম পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল বাশারের ছেলে। তিনি সবুজবাগের 71 নম্বর মাদারটেক এলাকায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, 10 থেকে 12 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বুকেও 2টি আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বাস কর্মকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন খালপাড়ার একটি 3তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসে থাকতেন। পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাস কর্মকারের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে মেসের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। কমপক্ষে 3 দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে এটি আত্মহত্যা কিনা তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গায় টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের মাঠ। পানির নিচে নিমজ্জিত রয়েছে ধান, কলা ও পাটসহ বিভিন্ন মৌসুমী ফসল। ব্যাপক লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। এ মৌসুমে চাষের খরচই উঠবে না বলেও জানান তারা। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আল আমিনের রিপোর্ট। এভাবেই পানির নিচে নিমজ্জিত রয়েছে চুয়াডাঙ্গার ফসলের মাঠ। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টি, আর তাতেই লণ্ডভণ্ড কয়েক হাজার বিঘা ফসল। নিমিষেই ম্লান কৃষকের স্বপ্ন। পানির নিচে তলিয়ে গেছে ধান, কলা, পেঁপে, শিম, পাট সহ মৌসুমী ফসল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ধান, কলা ও আগাম জাতের শিমের। এই মৌসুমে ফসল চাষের খরচ উঠবে না, বরং ব্যাপক লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকের। ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার দাবি তাদের। তো এই চাষ, এই সিম যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর সাথে আমাদের রয়েছে কলা, যে কলার ভয়ে একটু পানি হয়ে গেছে। এই কলা গাছের এই পানির কারণে এই কলা গাছও অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। একটা বিশাল একটা ক্ষতি। এই ক্ষতির কি দিয়ে পূর্ণ হবে তা ঠিক নেই। সার মাটিতে দাম, আমরা যে গরিব মানুষ, সরকার যাতে আমাদের পানির সহযোগিতা করে, যাতে আমাদের পানি যাতে তাকায়, তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। তাছাড়া ভাই আমাদের কিছু করার নাই। জেলা কৃষি বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। জেলা অফিস এবং উপজেলা অফিস থেকে আমরা সরজমিনে মাঠ পরিদর্শনের জন্য বের হই। বের হওয়ার পরে আমরা মোটামুটি প্রাথমিক পর্যায়ে আউশ 282 হেক্টর, আমন বীজতলা 28 হেক্টর, সবজি 266 হেক্টর এবং বিভিন্ন ফল বাগান 50 হেক্টর, মোট 626 হেক্টর জমি আমরা আক্রান্ত হিসেবে পাইছি। টানা বৃষ্টিতে মোট 626 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধানের বীজতলা ও আউশ ধান 310 হেক্টর এবং বিভিন্ন ধরনের সবজি ও ফল বাগান 316 হেক্টর। চলতি মৌসুমে ফসলের ক্ষয়ক্ষতিতে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।